স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। দেখছিলেন আকিজ বশি গ্লাস সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব কার্যক্রমে নিষেধাজ্ঞার পর এবার রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধনও স্থগিত করা হলো। সোমবার রাতে বৈঠকের পর নিবন্ধন স্থগিতের কথা জানায় নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই দলটিকে নিষিদ্ধের দাবি তোলে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা। পরে সে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গেল বৃহস্পতিবার সংগঠনের নেতা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান নেয় এনসিপি। যোগ দেন ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাকর্মীরাও। পরে অবরোধ করা হয় শাহবাগ মোড়। এমন দাবির মুখে শনিবার রাতে জুলাই গণহত্যার দায়ে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে সোমবার। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদেরও অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করার পর নিবন্ধন ইস্যুতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে দলটির নিবন্ধন স্থগিতের সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের করে প্রজ্ঞাপন জারিকে স্বাগত জানিয়েছে জামায়াত সহ বিভিন্ন ইসলামী দল। দলগুলোর নেতারা বলছেন, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে তারা গুম, খুন বা গণহত্যার সাথে জড়িত নয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের খবরের পরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলনের ডাক দেয় ছাত্র জনতা। এতে একাত্মতা প্রকাশ করে জামায়াত সহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নন তারা। রাজনীতিতে ফিরতে হলে আদালতে আওয়ামী লীগকেই প্রমাণ করতে হবে তারা গুম, খুন বা গণহত্যার সাথে জড়িত নয়। আমরা নির্বাহী আদেশে একটা দল নিষিদ্ধ হয়ে যাক, এটা কিন্তু আমরা অতীতেও চাই নাই, এখন আমরা চাই না। হ্যাঁ, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের অপরাধটা আদালতে প্রমাণিত হবে, তারপরে আদালত যেই রায় দিবে সেই রায় বাস্তবায়ন হবে, এটাই আমরা চাই। আওয়ামী লীগের নেতৃত্ব যারা যারা আছেন তারা সকলেই অপরাধী, গণহত্যার সঙ্গে জড়িত। আওয়ামী লীগ দল হিসাবে অপরাধী। দলও যতদিন পর্যন্ত বিচার সম্পন্ন না হবে ততদিন দলটাও নিষিদ্ধ থাকবে। দেশের সরকার এটা প্রায়োরিটি মেনে নিয়েছে এবং বিচার হওয়ার আগ পর্যন্ত তারা বলছে যে তার সমস্ত কার্য বন্ধ থাকবে। কাজে এই ব্যাপারে আমি অভিনন্দন জানাই সরকারকে যে জনতার দাবি ছাত্র জনতার মেনে নিয়েছে। বিচার প্রমাণিত হয় তারা গণহত্যার সঙ্গে জড়িত, তাহলে অবশ্যই তাদেরকে ব্যান করতে হবে এবং ব্যানটা সাময়িক সময়ের জন্য হওয়ার কথা নয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির নেতারা বলছেন, এ বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ দরকার ছিল, নিষিদ্ধ হয়েছে। জামাত এটাকে স্বাগত জানায়। জামাত ইসলামী এই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার এই জন্য দাবি পূরণ হওয়াতে জামাত ইসলামী খুশি। পরবর্তী পদক্ষেপগুলোকে নিতে হবে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলাকালে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা দেয়। আজ তার প্রজ্ঞাপন জারি করা হয়। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে চলছে সাজানো নাটকীয়তা, বিশৃঙ্খল পরিস্থিতিতে মদদ দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। আর সংস্কার সহ বিভিন্ন ইস্যু নিয়ে সরকারকে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর স্মরণসভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কাদের কারণে পিন্টুকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, চলমান বিভিন্ন ইস্যুকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, দেশে যে সকল অপকর্ম চলছে তা প্রতিরোধে উদাসীন অন্তর্বর্তী সরকার। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছুই জানি না। সেদিক থেকে নজর ফেরানোর জন্য আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানে কি কি ঘটতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদেরও সমালোচনা করেন মির্জা আব্বাস। যে কোনো বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে, বাংলাদেশে আর কোনো দল নাই। যদি থাকতো, সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে? যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু। এদিকে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সরকারকে সব ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? রিজভী আরও বলেন, ক্ষমতা এলে প্রত্যেক নাগরিকের সেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ করবে বিএনপি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেয়া সহ 5টি অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থা। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গণ অভ্যুত্থানে সংঘটিত প্রতিটি হত্যার দায় নিতে হবে শেখ হাসিনাকে। গেল বছর জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। ছাত্রদের সেই আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মারা যান আবু সাইদ সহ প্রায় 1,500, আহত হন 20,000-এর বেশি। এক পর্যায়ে সেই আন্দোলন এক দফা দাবিতে রূপ নেয় তীব্র বিক্ষোভের মুখে 5ই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এরপর জুলাই আগস্টের সংগঠিত অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই মামলারই তদন্ত প্রতিবেদন অবশেষে প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয় সোমবার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর, তদন্ত কর্মকর্তা সহ 3 জন। তদন্ত প্রতিবেদনে হত্যার নির্দেশনা সম্পর্কিত কথোপকথনের অডিও রেকর্ড সহ নানা ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্ররোচনা বা অ্যাবেটমেন্ট, উস্কানি বা ইনসাইটমেন্ট, কমপ্লিসিটি অর্থাৎ সম্পৃক্ততা, ফ্যাসিলিটেশন এবং কনস্পিরেসি এবং ফেইলিউর টু প্রিভেন্ট, এই সমস্ত কয়েকটা অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। জুলাই আগস্টে যত লোক মারা গিয়েছে, যত লোক আহত হয়েছে, প্রত্যেকটার ব্যাপারে তার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় সংগঠিত আলোচিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধগুলোকে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের চিফ প্রসিকিউটর আরও বলেন, রাজপথের দাবির মুখে বিচার করতে হলে সঠিক বিচার না হওয়ার শঙ্কা থেকে যায়। মানবতা বিরোধী অপরাধের বিচার এটা কোনো সাধারণ বিচার নয়। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। দায়ের করা প্রতিবেদনে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনও সংযুক্ত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যা নয়, সংগঠিত হয়েছে মানবতাবিরোধী অপরাধ, এমন তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর বলছেন, এই তদন্ত প্রতিবেদন খুব দ্রুতই যাচাই বাছাই শেষে জমা দেওয়া হবে ট্রাইব্যুনালে। আর ফরমাল চার্জের মধ্য দিয়েই দ্রুত গতিতে এগিয়ে যাবে বহুল প্রত্যাশিত এই বিচার। তবে কবে বিচার শেষ হবে তা নির্ভর করছে আদালতের উপর, আর এ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ,
ঢাকা। সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মানিকগঞ্জ ২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। নবম জাতীয় সংসদে ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি। সুপরিকল্পিতভাবে ভারত রোহিঙ্গা সহ শত শত মানুষকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিন করেছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পুশিনের ঘটনাকে তিনি ন্যাক্কারজনক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করে জানিয়েছেন, কেবল ৭ ও ৮ই মে ২০২ জনকে পুশিন করেছে ভারত। এদিকে ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করায় ৫৯ জনকে আটক করেছে বিজিবি। হঠাৎ করেই বাংলাদেশি নাগরিকের নামে শত শত মানুষকে বাংলাদেশে পুশিন করেছে ভারত। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, যেসব সীমান্তে জনবসতি নেই এমন জায়গাগুলো টার্গেট করে পুশিন করছে ভারত। তিনি জানান, সীমান্তের স্থলবেষ্টিত এলাকায় বিজিবির সতর্ক নজরদারির কারণে সুন্দরবনের দিক দিয়ে ভারতীয় জাহাজের মাধ্যমে আরও ৭৮ জনকে ফেলে গেছে। গত ৭ই মে রাতের বেলা, ৭ই মে এবং ৮ই মে এই ২ দিনে ২০২ জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশিন করেছে। আবার এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা পাওয়া গেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই, জনবসতি নেই, সেরকম জায়গায়। তিনি বলেন, খাগড়াছড়ি সীমান্ত এলাকায় আরও প্রায় ২ থেকে ৩০০ জনের মতো শরণার্থী ওপারে রাখা আছে, যাদের বিএসএফ সুযোগ বুঝে পুশিন করার চেষ্টা করছে। তিনি জানান, ২ থেকে ৩ বছর থেকে শুরু করে ২০ থেকে ২৫ বছর আগে নানা কাজে ভারতে গিয়েছিল, তাদেরও পুশিন করছে ভারত। বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি। তবে এত সতর্কতার পরও সোমবার ঝিনাইদহের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ৫৯ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। আটককৃতরা সকলেই বাংলাদেশি। বিজিবি জানিয়েছে, বিভিন্ন সময় অবৈধভাবে তারা ভারতে গিয়েছিল এবং অবৈধভাবেই দেশে ফিরেছে। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলি বর্ষণ করে ৩ জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ২ জেলে। সোমবার দুপুরে নাফ নদীর ২টি এলাকায় গুলি চালায় আরাকান আর্মি। এ সময় সাবরাঙে হেদায়েতুল্লাহ ও মোহাম্মদ হোসেন নামে ২ জেলে গুলিবিদ্ধ হন। আহতরা কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর লেদা থেকে সিদ্দিক হোসেন, রবিউল আলম ও মাহমুদ হোসেনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। পাকিস্তানের ক্ষতির জন্য তাদের সেনাবাহিনীই দায়ী, এ মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইলিং সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। ২ দেশের মধ্যে চলমান উত্তেজনা ও পাকিস্তানের ভূখণ্ডে ভারতের অভিযান অপারেশন সিঁদুর চালানোর পর এটি জাতির উদ্দেশ্যে দেয়া ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ। ভাষণের শুরুতেই তিনি পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে নিজ দেশের সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেন। বলেন, একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে তা সন্ত্রাসীরা হাড়ে হাড়ে টের পেয়েছে। এ সময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দেন। এর আগে নিজের বাসভবনে ভারতের ৩ বাহিনী প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেন নরেন্দ্র মোদী। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।